বেশ, শুরু করছি। আমাদের যে টপিকটি বাকি আছে আপাতত পরিবর্তিত মাধ্যমিক সিলেবাসের জন্য, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশনস। তা এই টপিকটা আমরা এর আগেও বিভিন্ন ক্লাসে পড়ে এসেছি। ক্লাস 8এও পড়েছি, 9এও পড়েছি, সামান্য 10এও পড়ছি। তা যে কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটানোর জন্য কিছু এক্সটার্নাল এজেন্টের প্রয়োজন পড়ে। কোনো সময় থার্মাল এনার্জি যেটা দরকার হয় রিয়াকশনের জন্য, সেটা নর্মাল টেম্পারেচারই অ্যাভেলেবল হয় বলে আমরা দেখতে পাই যে দুটো সাবস্টেন্সকে মেশালেই রিয়াকশন হয়। আবার কোনো ক্ষেত্রে এক্সটার্নাল কোনো এনার্জি সোর্স থেকে তাকে এনার্জাইজ করতে হয় সিস্টেমকে। কীরকম না, ধরো হিট দিতে হয় কোনো ক্ষেত্রে প্রেশার দিতে হয়। তেমনি করে ইলেকট্রিসিটি পাঠালেও কোনো একটা কেমিক্যালের মধ্যে, কেমিক্যাল সলিউশনের মধ্যে, সেখানেও কেমিক্যাল রিয়াকশন হতে পারে। আচ্ছা, ইলেকট্রোলিসিস এই কথাটা, লিসিস মানে হচ্ছে টু স্প্লিট, টু ব্রেক। লিসিস শব্দটা তোমরা যেখানে যেখানে পড়েছো, হাইড্রোলিসিস, ক্যাটালিসিস, লিসিস মানে হচ্ছে ভেঙে ফেলা। আর তোমাদের লাইফ সায়েন্সেও বোধহয় আছে লাইসোজোম, সেই লিসিস থেকেই লাইসোজোম এসছে আর কি, যেটা সেলটাকে ভেঙে ফেলে, ডিজেনারেট করে ফেলে বা ডিস্ট্রয় করে ফেলে। তা এই ইলেকট্রিসিটির সাহায্যে টু স্প্লিট আপ, যদিও এই কথাটা খুব মানে যুক্তিযুক্ত নয়। কেন নয় বলি, আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো, ওয়াটার সলিউশনের মধ্যে যখন একটু সামান্য অ্যাসিড মিশিয়ে তার মধ্যে দুটো ইলেকট্রোড রেখে, তার ইলেকট্রোড দুটোর একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ ব্যাটারির সঙ্গে যদি কানেক্ট করা হয়, সেই ক্ষেত্রে আমরা দেখি যে যেটা নেগেটিভ ইলেকট্রোড সেইখানে H প্লাস আয়ন্সগুলো মুভ করছে, আর যেটা নেগেটিভ, যেটা পজিটিভ ইলেকট্রোড, সেই দিকে আলটিমেটলি ওই OH মাইনাস আয়ন্সগুলো মুভ করছে, এবং সেখানে গিয়ে আলটিমেটলি নেগেটিভ পজিটিভ ইলেকট্রোডে অক্সিজেন গ্যাস জমা পড়ছে। এই ঘটনাটা আমরা জানি, মানে এটা অলরেডি নিচু ক্লাসেই জানা আছে। তা এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটার সময় একটু ভালো করে ভাবো, অলরেডি তো H প্লাস আর OH মাইনাস আয়ন্স জলের মধ্যে আছেই। জলের মধ্যে যখনই তুমি অ্যাসিড মেশাচ্ছ, ডিস্টিল ওয়াটার বাদ দিলে অল্প সামান্য অ্যাসিড চার্জ করছো, the ions present in water molecule, they get separated. Actually জল তো কোভ্যালেন্ট কম্পাউন্ড, জলের মধ্যে তো এমনি অবস্থায় কোনো আয়ন থাকার কথা নয়। কিন্তু যে মুহূর্তে তুমি একটু ডাইলিউট অ্যাসিড কিছু যোগ করছো, ওই অ্যাসিডের প্রেজেন্সে জল কিন্তু নিজে অলরেডি আয়োনাইজড হয়ে যাচ্ছে, অর্থাৎ H প্লাস OH মাইনাস আয়নসে ভেঙে যাচ্ছে। তুমি ইলেকট্রিসিটি দিয়ে তাহলে কি করছো না, জাস্ট ইউ আর কালেক্টিং, যেন যেরকম একটা ম্যাগনেট যেরকম আয়রন ফিলিংসগুলোকে কালেক্ট করে নেয়, ঠিক তেমনি করে নেগেটিভ ইলেকট্রোড ওই পজিটিভ আয়ন্সগুলোকে কালেক্ট করছে, আর পজিটিভ ইলেকট্রোড নেগেটিভ আয়ন্সগুলোকে কালেক্ট করছে। তাহলে এই কালেকশন পারপাস, এই কালেক্ট করার পারপাসে আমরা ইলেকট্রিসিটিটা ব্যবহার করছি। তাহলে সুতরাং এই লিসিস, এই যে ইলেকট্রোলিসিস, এই টার্মটা আমার আপত্তির কারণ হচ্ছে এই স্প্লিটিং এর কাজটা কিন্তু ঘটছে কার প্রেজেন্সে না অ্যাসিডের প্রেজেন্সে। বাইরে থেকে যে তুমি 2-3 ড্রপ ডাইলিউট অ্যাসিড যোগ করেছো, তার প্রেজেন্সে এই আয়োনাইজেশনটা হচ্ছে। জাস্ট ইউ আর ইউজিং দ্য ইলেকট্রিসিটি টু কালেক্ট দ্য আয়ন্স ইন ডিফারেন্ট চেম্বার্স, এই আর কিছু না। তাহলে আমি এই যে ইলেকট্রোলিসিস, এই কথাটাকে ইলেকট্রোলিসিস না বলে ইলেকট্রিক সেপারেশন বললে বোধহয় বেটার হতো আর কি। মিশে ছিল, তাকে আলাদা করে নিলাম ইলেকট্রিসিটির সাহায্যে, কিন্তু এইভাবেই নামটা চলে এসছে। তা যাই হোক, আমাদের ইলেকট্রোলিসিস
কখন হয় কিভাবে হয় একটুখানি বলে নিই। প্রথমে ইলেকট্রোলাইসিস করতে গেলে প্রথম কথা হচ্ছে আয়ন্সগুলোকে মুভ করতে হয়, বুঝতেই পারছো, এবং আয়ন্সগুলো সলিড মেটেরিয়ালের মধ্যে আয়ন্স মুভ করতে পারে না। তাহলে মুভ করতে গেলে একমাত্র সম্ভব যদি আয়ন্সগুলো লিকুইড মিডিয়ামে থাকে। লিকুইড মিডিয়াম কিভাবে হতে পারে না, সলিউশন হতে পারে, অথবা যদি মোল্টেন স্টেট হয়, মানে অর্থাৎ গলিত অবস্থায় যদি থাকে। যে সলিড মেটেরিয়ালগুলো বিশেষ করে যেগুলো তীব্র মানে আয়নিক কম্পাউন্ড, সেগুলো যদি মোল্টেন স্টেটে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি পাবো না, সেই ক্ষেত্রে আমরা আয়ন্সগুলোকে মুভ করাতে পারবো এবং আয়ন্সগুলো স্ট্যাটিক অবস্থায় থাকবে। সোডিয়াম ক্লোরাইডের মোল্টেন যে, কারণ সেটাও তো লিকুইড স্টেট, ইলেকট্রোলাইসিস করা হয়, সেই ইলেকট্রোলাইসিসের জন্য আমাদের মোল্টেন সোডিয়াম ক্লোরাইড দরকার পড়ে। তোমরা যদি প্রশ্ন করো যে স্যার সোডিয়াম ক্লোরাইড সলিউশন জলে যদি গুলে নিই তার ইলেকট্রোলাইসিস কি সম্ভব নয়? হ্যাঁ সম্ভব, কিন্তু যে পারপাসে ইলেকট্রোলাইসিসটা করা হয় সেই পারপাসটা সার্ভ করবে না, সেটাই আসছি পরে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তো গেল কিরকম স্টেট হবে, এবং অবভিয়াসলি পজিটিভ আয়নগুলোকে নেগেটিভ প্লেটের দিকে নিয়ে যেতে হবে, নেগেটিভ আয়নগুলো পজিটিভ প্লেটের দিকে নিয়ে যেতে হবে। তাহলে বুঝতেই পারছো অল্টারনেটিং কারেন্ট দিয়ে কিন্তু কাজ হবে না, কারণ অল্টারনেটিং কারেন্টের প্রতি মুহূর্তে ডিরেকশন পাল্টে যায়, উল্টে যায়। তাহলে আমাকে কেবলমাত্র ডাইরেক্ট কারেন্ট, ডিসি যেটাকে বলা হয়, সমপ্রবাহ, সেই সমপ্রবাহের সাহায্যে কেবলমাত্র পজিটিভ আয়নগুলো নেগেটিভ প্লেটের দিকে ধাওয়া করবে এবং নেগেটিভ আয়নগুলো পজিটিভ প্লেটের দিকে ধাওয়া করবে। তার মানে আমার ডিসি কারেন্টের ব্যবস্থা করতে হবে। এবং যে ভেসেলের মধ্যে, যে পাত্রের মধ্যে এই ইলেকট্রোলাইসিসের মানে রিয়াকশনটা ঘটানো হয়, সেই পাত্রটিকে নাম দেওয়া হয়েছে ভোল্টামিটার। অনেক সময় তোমরা ভুল করে ভোল্টমিটার লিখে ফেলো, ভোল্টমিটার অন্য জিনিস, ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপা হয়। পাত্রটার নাম ভোল্টামিটার, কোনো মানে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট নয়। ভোল্টামিটার ইজ এ কন্টেনার ওয়্যার দ্য ইলেকট্রোলাইসিস ইজ এক্সিকিউটেড, যেখানে ইলেকট্রোলাইসিসটা ঘটানো হয়। একটু খেয়াল রেখো, এই একটা বাংলায় বানানে একটা আকারের তফাতে অনেকটা ভুল হয়ে যেতে পারে। ইংরেজিতে একটা এ কেবলমাত্র, ভোল্টমিটার আর ভোল্টামিটার। ইলেকট্রোলাইটস কাদের বলে? অর্থাৎ যে মেটেরিয়ালগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, তাদেরকে ইলেকট্রোলাইটস বলা হয়। এবং জেনারেলি দেখা যায় যে যেগুলো তীব্র আয়নিক কম্পাউন্ড, তীব্র কথাটা বারবার বলছি কেন, মানে যেগুলোর, যে কম্পাউন্ডগুলোর মধ্যে আয়নিক ক্যারেক্টারটা সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত আছে। একটা জিনিস বলে রাখি এই প্রসঙ্গে, তোমরা আরও উঁচু ক্লাসে যখন আরও কেমিস্ট্রি শিখবে তখন দেখতে পাবে যে প্রত্যেকটা কম্পাউন্ডেরই মানে 100% আয়নিক হয় না কোনো কম্পাউন্ড, আবার 100% কোভ্যালেন্টও হয় না কোনো কম্পাউন্ড। এই মানে আমরা এই যে কোভ্যালেন্ট কম্পাউন্ড মানে সমযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ, এই যে কথাগুলো বলি, সেটা হচ্ছে কোন ক্যারেক্টারটা কার মধ্যে বেশি আছে সেইটার উপর নির্ভর করে। মানে সেই মানুষের মতো আর কি, একবারে সব মানে কি বলবো, সবটাই গুণ, কোনো দোষ নেই, এরকম মানুষ পাওয়া যায় না। আবার সবটাই দোষ, কোনো গুণ নেই, এরকমও মানুষ পাওয়া যায় না। কিন্তু যার গুণ বেশি, দোষটা অগ্রাহ্য করার মতো, তাকে আমরা গুণী মানুষ বলি। আর যার দোষ বেশি তাকে আমরা শাস্তি দেওয়ার চেষ্টা করি, তারা সমাজ বিরোধী। তা সেই রকমই প্রতিটি কম্পাউন্ডের আয়নিক নেচারের পার্সেন্টেজ আছে, কীভাবে হিসেব করে আমি জানি না, সেটা কেমিস্ট্রি নিয়ে আরও বেশি পড়াশুনো করলে হয়তো জানা যাবে যে আয়নিক নেচারটা কত পার্সেন্টেজে আর কোভ্যালেন্ট নেচারটা কত পার্সেন্টেজে, সেটা হিসেব করা যায়। তা যে মেটেরিয়ালগুলো আয়নিক, শুধু আয়নিক মেটেরিয়াল বলবো না, যেগুলো কোভ্যালেন্ট মেটেরিয়াল অথচ বিশেষ অবস্থায় তারা আয়নিক নেচার দেখায়, যেমন ধরো হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড ইজ এ কোভ্যালেন্ট কম্পাউন্ড, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এই গ্যাসটা কিন্তু অ্যাকোয়াস সলিউশনে ইট বিহেভস লাইক এ আয়নিক কম্পাউন্ড বা আয়নিক কম্পাউন্ডের সলিউশন হিসেবে আমাদের দেখায়।
অর্থাৎ H+Cl- এই আয়নগুলোতে ভেঙে যায়। বা ওয়াটার কোভ্যালেন্ট কম্পাউন্ড, but in presence of few drops of acid it behaves like a ionic compound. তা ব্যাপারটা হচ্ছে যে আয়নিক কম্পাউন্ড বা আয়নিক কম্পাউন্ডের মতো বিহেভিয়ার দেখাবে সেই রকম মেটেরিয়ালের ইলেকট্রিসিস সম্ভব। একটা প্রশ্ন মাঝে মধ্যে আসতো, দেখতাম, এখনো আসতেই পারে, সেটা হচ্ছে যে পারদের ইলেকট্রোলিসিস করা সম্ভব নয় কেন, মানে অর্থাৎ why electrolysis is not possible in case of mercury. Mercury also conducts electricity, অসুবিধা কিছু নেই। তা ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে ইলেকট্রোলিসিস মানে হচ্ছে সেখানে আমার মানে আমি কোনো একটা জিনিসকে ভেঙে দুটো পার্টে ভাগ করছি, মিনিমাম কোর্সে দুটো পার্টে ভাগ করছি। কম্পাউন্ডকে ভাঙা যেতে পারে, বাট মার্কারি ইজ অ্যান এলিমেন্ট, একটা মৌলিক পদার্থ, তাকে কি করে ভাঙবো? তাকে তো আর ভেঙে মানে বলতে পারো হ্যাঁ ইলেকট্রন প্রোটন সবই তো আছে স্যার, ভাঙা যেতে পারে, সেটা অন্য কথা। কিন্তু কেমিক্যাল প্রসেসে কিন্তু আমরা ওই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ভাঙতে পারি না, সেটার জন্য নিউক্লিয়ার প্রসেস বা নিউক্লিয়ার রিয়াকশনসের প্রয়োজন হয়। তো ব্যাপার হচ্ছে কেমিস্ট্রিতে শুধুমাত্র উই আর লিমিটেড টু ট্রান্সফার অফ ইলেকট্রনস অনলি। আমরা নিউক্লিয়াসের মধ্যে কিছু স্প্লিটিং করতে পারবো না। মার্কারির বেলাতেও তাই। তা সুতরাং মার্কারি এলিমেন্টকে স্প্লিট করার মানে কোনো তোমার প্রশ্নই উঠতে পারে না। তার মানে কম্পাউন্ড চাই, সবচেয়ে বড় কথা কম্পাউন্ড চাই, এবং সেই কম্পাউন্ড বা যৌগর নেচারটা আয়নিক হতে হবে, আইদার ইন ট্রু সেন্স অথবা ইন সলিউশন। সলিউশন বা দ্রবণেও যেন সে আয়নিক নেচার দেখায়। এবং অর্গানিক কম্পাউন্ডস যেগুলো আছে, যেগুলো মানে জেনারেল অর্গানিক কম্পাউন্ডস কিছু ছাড়া, যেগুলো ওই এস্টার বা কিছু সল্ট ছাড়া বেশিরভাগ অর্গানিক কম্পাউন্ডস, মানে কেমিস্ট্রি এমন একটি সাবজেক্ট, আমি কোনো একটা রুলস বললেই দেয়ার আর লট অফ এক্সেপশনস, মানে এমন হতে পারে যে রুলসের থেকে বেশি এক্সেপশনস বেরিয়ে পড়লো। তা সেই জন্য বলছি যে জেনারেলি যেটা দেখা যায় যে অর্গানিক কম্পাউন্ডস দে ডু নট ফর্ম আয়ন্স, এবং সেখানে তাই জন্য তাদের ইলেকট্রিসিস সম্ভব নয়। তারা কম্পাউন্ডস ঠিকই, কিন্তু তাদের কোভ্যালেন্ট নেচারটাই প্রিভ্যালেন্ট করে। এবং জানো তোমরা অর্গানিক কম্পাউন্ডস তৈরি হওয়ার পিছনে কোভ্যালেন্ট নেচার অফ কার্বন এটাই মূলত দায়ী। এবং সেই কারণে আমরা অর্গানিক কম্পাউন্ডসের ইলেকট্রিসিস জেনারেলি বারবার বলছি জেনারেলি, দেয়ার মে বি সাম এক্সেপশনস, এবং মেবি নয় আছেই। তা যাই হোক, তা সেই কারণে তাদের ইলেকট্রিসিস সম্ভব নয়। তাহলে ইলেকট্রিসিস জেনারেলি হয় ইনঅর্গানিক কম্পাউন্ডস এবং ইনঅর্গানিক আয়নিক কম্পাউন্ডস। আচ্ছা, আমরা প্রথমে ওয়াটারের বা জলের কি বলে ওটাকে ইলেকট্রোলিসিসটা একবার দেখে নিই আমরা। আচ্ছা, নিচু ক্লাসেও দেখেছি, জাস্ট ইট ইজ এ রিক্যাপিচুলেশন অফ ওয়াটার। H2O এটা ভাঙলে কি তৈরি হয় না, H প্লাস আয়ন একটা তৈরি হয়, OH মাইনাস আয়ন একটা তৈরি হয়। তো তোমার ইলেকট্রোলিসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই H প্লাস আয়নটা ইট রিসিভস 1 ইলেকট্রন ফ্রম ক্যাথোড। ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ প্লেট। সে কি করে, একটা হাইড্রোজেন অ্যাটম তৈরি করে। তাহলে দুটো H প্লাস সে দুটো ইলেকট্রন অ্যাবজর্ব করবে, দিয়ে দুটো H প্লাস আয়ন তৈরি করবে, যেটা নিজেদের মধ্যে কম্বাইন করে H2 ফর্ম করে উপরে উঠে যাবে। OH মাইনাস কি করবে, OH মাইনাস চেষ্টা করবে টু গেট রিড অফ দ্য ইলেকট্রন। এই যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, ধরো দুটো OH প্লাস OH মাইনাস আছে, এই দুটো ইলেকট্রন ছেড়ে দিলে OH তৈরি করলো, কিছু লাভ হবে না। আমাকে এখানে চারটে ইলেকট্রন ছাড়তে হবে। চারটে ইলেকট্রন মানে চারটে OH মাইনাস মলিকুল যদি চারটে ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে 4OH
ফ্রি র্যাডিক্যাল তৈরি করলো, সেইটা নিজেদের মধ্যে কম্বাইন করে দেখো 2H2O প্লাস O2 এই জিনিসটা তৈরি করে। এই O2টা অ্যানোডে গিয়ে জমা হয়। 2 দুগুণে 4টে হাইড্রোজেন, এখানে 2টো অক্সিজেন, এখানে 2টো অক্সিজেন, তাহলে হিসেব আমার মিলে গেছে। তাহলে এখানে স্যার আপনি 4টে OH নিলেন, তাহলে আমরা এক কাজ করি, এই 2টাকে মুছে দিই, এই 2টাকে মুছে দিই, এই 2টাকে মুছে দিই, তাহলে এখানে 4 বসাই, এখানে 4 বসাই, এখানে 4 বসাই, এখানে 2 বসাই। তার মানে কি দাঁড়ালো? তার মানে এই যে এক্সপ্রেশনটা এখানে লিখেছি, এইখানে তাহলে আমি এক কাজ করি, এখানে 4H2O যদি লিখি, তাহলে 4H প্লাস 4OH মাইনাস। আমরা 4টে মলিকুল নিলাম, 4টে মলিকুলকে এইভাবে স্প্লিট করছি, 4H প্লাস প্লাস 4OH মাইনাস। এই 4H প্লাসটা 4টে ইলেকট্রন অ্যাবজর্ব করলো, করে 4 অ্যাটমস অফ হাইড্রোজেন, যেটা নিজেদের মধ্যে রিকম্বাইন করে 2 মলিকুলস অফ হাইড্রোজেন তৈরি করলো, এবং সেটা ক্যাথোডে লিবারেটেড হলো। আর 4OH মাইনাস সেটা 4টে ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে দেখো এই যদি 4টে ইলেকট্রন অ্যাবজর্ব করে, একে 4টে ইলেকট্রন ছাড়তে হবে, তবেই চার্জ সিমেট্রিটা থাকবে, এবং সেখান থেকে 4টে ফ্রি র্যাডিক্যাল অফ OH যেটা নিজেদের মধ্যে কম্বাইন করে এই 2H2O প্লাস O2। তাহলে আমার কি তৈরি হচ্ছে আলটিমেটলি তৈরি হচ্ছে দুটো, এটা তো জলের সঙ্গে জল মিশে যাচ্ছে, মানে 2 মলিকুলস অফ হাইড্রোজেন আর 1 মলিকুল অফ অক্সিজেন, এই তৈরি হচ্ছে। আমি আরম্ভ করেছিলাম কি থেকে? 4H2O থেকে। তাহলে 4H2O, স্যার তাহলে এই রিয়াকশনটা থেকে যদি আমি এই বিষয়টাকে সিদ্ধান্ত আসতে পারি যে ধরা যাক আমি 2 গ্রাম বা আমি ধরছি যে 2 লিটার জল নিয়ে আমি আমার ইলেকট্রোলিসিসটা শুরু করলাম, দিয়ে একদম আমি গোটা জলটা যতটা মানে ওই 2 লিটার গোটাটাই আমি ইলেকট্রোলিসিস করলাম, তাহলে শেষ পর্যন্ত আমার ওই ভোল্টামিটারে 1 লিটার জল পড়ে থাকবে। 1 লিটার জল পড়ে থাকবে সিস্টেমে, মানে তুমি ভলিউম হিসেবে বলছো? হ্যাঁ ভলিউম হিসাবে। কিন্তু ওই ভলিউমটা তো এর সঙ্গে মিলবে না, কারণ এই ভলিউম রেশিওটা তো গ্যাসের বেলায় প্রযোজ্য হয়, সলিড বা লিকুইডের বেলায় তো ওই ভলিউম রেশিওটা প্রযোজ্য হয় কি হয় না? তাহলে যদি ওজন দিয়ে দেখি বা হ্যাঁ মানে ভর দিয়ে। হ্যাঁ, কারণ তুমি যখনই মানে ধরো না, ওইভাবে ব্যাপারটা ভাবলে হবে না। ব্যাপারটা ধরো তুমি প্রথমে হয়তো, আমি কথার কথা বলছি, 1 কেজি জল মানে 1 লিটার জল বা 1 কেজি জল নিয়ে তুমি এক্সপেরিমেন্ট আরম্ভ করলে। এইবার সেইখানে ধরো প্রতিটা স্টেপে হয়তো 10টা করে, আচ্ছা 4টে, আমি ধরে নিচ্ছি প্রতিটা স্টেপে এই 4টে করে H2O মলিকুল ও ইলেকট্রোলাইজড হচ্ছে। 4টে করে H2O মলিকুল ইলেকট্রোলাইজড হওয়ার পর আবার 2টো করে মলিকুল H2O সিস্টেমের মধ্যে ব্যাক করছে। মানে আমি যদি এই রিয়াকশনটাকে এইটা হচ্ছে ইনপুট আর এইটা হচ্ছে আউটপুট, এই পার্টটা হচ্ছে আউটপুট। তাহলে এই আউটপুট থেকে আমি নেট রিয়াকশন যদি লিখি, তাহলে এই 2H2Oটা তোমার এ পাশে বিয়োগ হয়ে যাবে। 4H2O থেকে 2H2O যদি বিয়োগ করি, আলটিমেটলি বাঁদিকে 2H2O থাকবে, এবং এখানে 2H2, এই দেখবে বইতেও এই রিয়াকশনটাই দেওয়া থাকে, 2H2O ইকুয়াল টু 2H2 প্লাস O2, এই রিয়াকশনটা দেওয়া থাকে, কারণ নেট এইটা আবার এখানে বিয়োগ হয়ে যায়। কিন্তু আমরা শুরু করেছিলাম 4টে, এবার তুমি 4টে মলিকুল নিয়ে শুরু করেছো, সেখান থেকে দেখছো যে 2টো মলিকুলের ইলেকট্রোলিসিস হলো, 2টো মলিকুল রয়ে গেল, আবার 4টে মলিকুল নিয়ে আলটিমেটলি শেষকালে তাহলে হিসেব মতো ওই গোটা 1 লিটার জলটার মধ্যে শেষকালে কেবলমাত্র 2 মলিকুল অফ ওয়াটার, 2 মলিকুলস অফ ওয়াটারই পড়ে থাকার কথা। হাফ কেন পড়ে থাকবে? স্যার বুঝতে পারলাম না, এটা ব্রড সেন্সে যখন আনছেন তখন মানে আচ্ছা 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 আচ্ছা, আমি 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 ধরে নিচ্ছি ইলেকট্রোলিসিসের যে কন্টেনারটা, তার মধ্যে মোট 100টা ওয়াটার মলিকুল আছে, 100 ওয়াটার মলিকুলস অফ ওয়াটার। তুমি প্রথমে 4টে মলিকুল নিয়ে 4টে মলিকুল ইলেকট্রোলিসিস করতে গেলে 2টো মলিকুল ফেরত গেল সিস্টেমে, আবার 4টে এরকম ভাবে 25 বার হবে, এভাবে 25 বার হবে, দিয়ে 98টা মলিকুল হয়ে যাবে, লাস্টে 2টো মলিকুল পড়ে থাকবে কেবলমাত্র, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ ঠিক। বেশ, তা এই হচ্ছে জলের রিয়াকশন।
মানে ওয়াটারে যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে এইটা। এটা মুছে দিলাম। এরপর আমরা দেখব যেটা, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডে, তোমাদের সিলেবাসে আছে সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলিসিস। সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলিসিস আমরা করি কেন না, টু এক্সট্রাক্ট সোডিয়াম। মানে আমাদের তো ধরো সোডিয়ামটা পাওয়া যায় না প্রকৃতিতে ন্যাচারালি, কিন্তু সোডিয়াম ক্লোরাইড তো প্রচুর পাওয়া যায়। নুনের অ্যাভেলেবিলিটির কিছু কমতি নেই, এত চারিদিকে সমুদ্রের জল। তার প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডের মানে যে কোথাও মানে কমতি আছে তা নয়। তাহলে আমাদের সোডিয়াম মেটালকে এক্সট্রাকশনের জন্য সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলিসিস করা দরকার। সহজ পদ্ধতি কি না, জলে গুলে। কিন্তু জলে গুলে সোডিয়াম ক্লোরাইডের যদি ইলেকট্রোলিসিস করা হয়, উই উইল নট গেট সোডিয়াম মেটাল। প্রশ্নটা হচ্ছে কেন, সেটা একটু আলোচনা করি আগে। ধরো NaCl সলিউশন, মানে অ্যাকোয়াস সলিউশন, এটা যদি জলের মধ্যে গোলা হয়, এটা আয়নাইজ করবে Na প্লাস প্লাস Cl মাইনাস, আর ওয়াটার মলিকিউল বসে আছে, সেও এই NaCl এর উপস্থিতিতে এও আয়নাইজ করবে H প্লাস OH মাইনাস। এবার প্রশ্ন হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে নেগেটিভ প্লেট, আর অ্যানোড এটা হচ্ছে পজিটিভ প্লেট। এইবার ক্যাথোডের দিকে যাবার জন্য দুজন কম্পিটিটর আছে, Na প্লাস আর Cl মাইনাস। হু উইল রিচ দ্য ক্যাথোড? এবার হিসেব মতো আমাদের ভাবনায় যে সোডিয়াম তো সবসময় হাইড্রোজেনকে রিপ্লেস করে দেয়, সোডিয়াম আরও তীব্র বা মোর ইলেকট্রোপজিটিভ মেটাল। তো সেই জন্যে আমরা স্বাভাবিকভাবেই ভাববো যে ক্যাথোডের দিকে সোডিয়াম ধাওয়া করবে এবং ক্যাথোডে সোডিয়াম জমতে থাকবে, এবং কিছুক্ষণ বাদে আমি ক্যাথোডটাকে তুলে নিয়ে আসবো, দেখবো যে সোডিয়াম সুন্দর ডিপোজিট পড়ে গেছে। নো, এই ঘটনাটা ঘটে না। কেন ঘটে না তার একটা এক্সপ্লেনেশন দিই। সেটা হচ্ছে বেশি ইলেকট্রোপজিটিভ বলতে আমরা কি বুঝি সেইটা একটুখানি ক্লিয়ার করে নিই। ধরা যাক সোডিয়ামেরও আউটারমোস্ট শেলে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনেরও আউটারমোস্ট শেলে একটা ইলেকট্রন আছে। আউটারমোস্ট শেল মানে হাইড্রোজেনের একটা শেল, যাই হোক। এবার সবসময় তার মানে সোডিয়ামও চায়, আমি ধরে নিচ্ছি সোডিয়ামও চায় টু গেট রিড অফ দ্যাট এক্সট্রা ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট শেল, মানে বাইরের শেলে যে এক্সট্রা ইলেকট্রনটা আছে সেটা থেকে ও পরিত্রাণ পেতে চায়, আর হাইড্রোজেনও তাই চায়। এটা হচ্ছে দুজনেরই, ওদের দুজনের বলতে পারো চরিত্র। এবার আমার প্রশ্ন হচ্ছে হু উইল ট্রাই টু গেট রিড অফ দ্য এক্সট্রা ইলেকট্রন মোর দ্যান দ্য আদার? মানে কার ওই এক্সট্রা ইলেকট্রনটা ছেড়ে দেবার প্রবণতা বেশি, মানে হাইড্রোজেন আর সোডিয়ামের কম্প্যারিজনে, না যেটা বেশি ইলেকট্রোপজিটিভ সেইটা। অর্থাৎ ইলেকট্রোপজিটিভ বেশি তাকেই বলবো যে ওই বাইরের এক্সট্রা ইলেকট্রনটাকে, মানে আউটারমোস্ট শেলের ইলেকট্রনটাকে ছাড়বার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছে, রেডি হয়ে আছে। এই ক্ষেত্রে দেখা যায় সোডিয়াম ইজ মোর রেডি টু গেট রিড অফ দ্যাট এক্সট্রা ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট শেল। ওই এবং সোডিয়াম অ্যাটম থেকে সোডিয়াম একটা ইলেকট্রন যখন ছেড়ে দেয়, এটা Na প্লাস তৈরি করে, এই রিয়াকশন একটা হয়। আর এও যখন একটা হাইড্রোজেন অ্যাটম যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, AH প্লাস তৈরি করে। এইটা হবার প্রবণতা অনেক বেশি, সেই জন্যই সোডিয়াম ইজ মোর ইলেকট্রোপজিটিভ দ্যান হাইড্রোজেন। স্যার সোডিয়ামের এই যে মানে অপেক্ষাকৃত বেশি ইলেকট্রোপজিটিভিটি, সেটা কি এই জন্যই যে ওখানে মানে হাইড্রোজেনে ধরুন একমাত্র ওর একটাই ইলেকট্রন গোটা পরমাণুতে, হাইড্রোজেন পরমাণুতে, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে তো অনেকগুলো ইলেকট্রন, ফলে তো কেবলমাত্র যে ওই তার নিজেকে স্টেবল হওয়ার যে মেন্টালিটি, সেইটাকে কার্যকরী করার পাশাপাশি আর একটা ফ্যাক্টরও কাজ করে সোডিয়ামের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অন্যান্য সেলের ইলেকট্রন গুলোর দ্বারা পাওয়া রিপালশনটা, তার জন্যই দুটো মানে কি বলবো প্রবণতা একসাথে কাজ করে। সেই জন্যই কি ওর ইলেকট্রনের প্রতি মানে কি বলবো আর কি, ইলেকট্রন পজিটিভিটি সব থেকে বেশি, মানে অন্তত হাইড্রোজেনের থেকে। ঠিক,
সে তো বটেই, সোডিয়ামের তার আগের শেলের ইলেকট্রনগুলোকে রিপেল করে, মানে এবং সেই জন্যে ও তাড়াতাড়ি ও সহজে আর কি, মানে কে এল এম এম শেল থেকে সহজে বেরিয়ে যায়। উপরন্তু হাইড্রোজেনের যেহেতু একটাই ইলেকট্রন, এবং তোমরা জানো যে ফার্স্ট শেলে কোনো ইলেকট্রন না থাকলেও সেটা মানে আয়নিকভাবে স্টেবল। আর যদি দুটো ইলেকট্রন থাকে, ফার্স্ট শেলে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, মানে ডাপলেট কনফিগারেশন যেটা বলে, হিলিয়ামের যে ইনার্ট গ্যাস স্ট্রাকচার সেই রকম যদি হয় তাহলেও সেটা স্টেবিলিটি পায়। সুতরাং হাইড্রোজেনের একটা প্রবণতা আছে, কিন্তু শুধুমাত্র ইলেকট্রন ছেড়ে দেওয়া নয়, ইলেকট্রন রিসিভ করারও। হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণও করতে পারে, হাইড্রোজেন অ্যাটম একটা ইলেকট্রন গ্রহণ করে ইট ক্যান কনভার্ট ইটসেলফ ইনটু হাইড্রাইড আয়ন, যেমন হ্যাঁ, সোডিয়াম তার কারণ তো ওখানে এক্সট্রা কোনো ইলেকট্রন নেই যে যার রিপালশনটার ফলে ওখানে আর ঢুকতে পারবে না ইলেকট্রন। না, একটা ইলেকট্রন তো আছেই, মানে আমি কে শেলের মধ্যে একটা ইলেকট্রন বসে আছে হাইড্রোজেনের, হাইড্রোজেন অ্যাটমে তুমি আরেকটা ইলেকট্রন তুমি ঢোকাতে পারো, হাইড্রাইড আয়ন তৈরি হয়। সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, এই কম্পাউন্ড তো মানে মানে কি বলবো, স্টেবল কম্পাউন্ড, মানে হাইড্রাইড ফর্মেশন তো হয়। তাহলে হাইড্রাইড হচ্ছে মানেই সেখানে হাইড্রোজেন অ্যাক্টস অ্যাজ এ অ্যানায়ন, মানে এই ক্যাটায়ন। হাইড্রোজেন তো ক্যাটায়ন এখানে, ওইখানে কিন্তু হাইড্রোজেন অ্যাক্টস অ্যাজ এ অ্যানায়ন এইচ মাইনাস। তা সুতরাং হাইড্রোজেনের কেবলমাত্র এইচ প্লাস হওয়ার টেন্ডেন্সি নেই, এইচ মাইনাস হওয়ারও টেন্ডেন্সি আছে। যাক, আমার সেটা বক্তব্য না, আমার বক্তব্য হচ্ছে যে যা এটুকু আমি বুঝতে পারছি, Na ইজ মোর ইলেকট্রোপজিটিভ দেন হাইড্রোজেন। এইবার এইবার হচ্ছে মানে মারাত্মক লজিক, যেটা যেটা আমাদের বুঝতে ভুল হয় বারবার, যে যে এন্টিটি বা যে বলতে পারো যে অ্যাটম সবসময় নিজের ইলেকট্রন ছেড়ে দেবার জন্য উদ্গ্রীব, সে ইলেকট্রন আবার রিসিভ করে নিউট্রাল অ্যাটমে পরিণত হতে বেশি চাইবে না কম চাইবে? নিশ্চয়ই কম চাইবে। যে ছেড়ে দেবার জন্য উদ্গ্রীব সে নিশ্চয়ই আবার ওই ইলেকট্রনটাকে অত সহজে গিলতে চাইবে না, চাইবে কি? তাহলে তাহলে যখন ক্যাথোডে পৌঁছচ্ছে সোডিয়াম, Na প্লাসও ক্যাথোডের দিকে গেল ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, H প্লাসও ক্যাথোডের দিকে গেল ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। তাহলে এই Na প্লাস যখন ক্যাথোডের দিকে পৌঁছালো, তার উচিত ছিল ক্যাথোড থেকে একটা ইলেকট্রন নিয়ে আবার Na তৈরি করা, তেমনি হাইড্রোজেনেরও ক্যাথোডের দিকে পৌঁছে একটা ইলেকট্রন নিয়ে H তৈরি করা। এই দুটো রিয়াকশনই সমানভাবে পসিবল হওয়া উচিত ছিল, বাট Na is more reluctant to receive this electron because it is more electropositive. এ সবসময় রেডি ইলেকট্রন ছাড়ার জন্য, মানে ওই এক্সট্রা আউটারমোস্ট যে শেলের ইলেকট্রনটা সেটা ছাড়ার জন্য সবসময় রেডি। তাহলে যে ছাড়ার জন্য রেডি সে নিশ্চয়ই গ্রহণ করতে বেশি আগ্রহী হবে না। তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোজেন উইল রিসিভ দিস ইলেকট্রন ফ্রম ক্যাথোড, এবং দেখা যাবে ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন গ্যাস লিবারেটেড হচ্ছে, সোডিয়াম মেটাল লিবারেটেড হচ্ছে না। যুক্তিটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। সেই কারণে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি ইলেকট্রোলিসিস করি, উই উইল নট গেট সোডিয়াম ইন দ্য ক্যাথোড। তাই জন্যে একটা উপায় কি, একমাত্র উপায় রাদার, টু গেট এ মোল্টেন ফর্ম অফ সোডিয়াম ক্লোরাইড। একটা সোডিয়াম ক্লোরাইডের যেটা মেল্টিং পয়েন্ট, সেই মেল্টিং পয়েন্টে একটা বাথ তৈরি করা হয়, মানে যেখানে সোডিয়াম ক্লোরাইডকে গলন্ত অবস্থায় রাখা হয় এবং তারপরে তার ইলেকট্রোলিসিস করা হয়, অসুবিধা কিছু নেই। এবং সেখানে তার মানে ওখানকার উষ্ণতা তো সেই 880 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মেনটেন করতে হয় এবং সেখানে ওই অবস্থায় ইলেকট্রোলিসিস চালানো হয়, এবং তাতে সেখানে তো সোডিয়াম ক্লোরাইড ছাড়া ওয়াটার মলিকুল তো নেই, কোনো H2O প্রশ্নই নেই। সেখানে সোডিয়ামকে বাধ্য হতে হয় ক্যাথোডে গিয়ে ইলেকট্রন সংগ্রহ করতে। এখানে যেমন H আছে, হাইড্রোজেন উপস্থিত আছে বলে আমরা সেই ছাই ফেলতে ভাঙাগুলো যেরকম করি আর কি, যেখানে H আছে বলে সোডিয়াম বলে দিলে তুই ইলেকট্রন নিয়ে নে, আমি যাব না, কিন্তু ওখানে আর কেউ নেই। তাহলে সোডিয়ামকে বাধ্য হতে হয় ওই মোল্টেন স্টেটে ক্যাথোড থেকে ইলেকট্রন রিসিভ করতে, এবং সেখানে যাকে বলে ও কি হয় না, ও তোমার সোডিয়াম মেটাল হিসেবে ক্যাথোডে ডিপোজিটেড হয়, এবং সেখান থেকে আমরা বিশেষ পদ্ধতির সাহায্যে ওই ডিপোজিটেড সোডিয়ামকে আমরা বার করে নিতে পারি সিস্টেম থেকে। এইভাবে সোডিয়ামকে এক্সট্রাক্ট করা হয়। কিছু বলবে কেউ?
হ্যাঁ স্যার, বলছি যে দুটো কোয়েশ্চেন রয়েছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই ধরুন আমি যদি এরকম করি, মানে ওখানে আমাকে 820°C থেকে বেশি তাপমাত্রা রাখতে হচ্ছে, তবেই আমি ওই তরল অবস্থায় সবসময় ওই সোডিয়াম ক্লোরাইডটাকে পাচ্ছি, এবং তখন আমি সেখানে ইলেকট্রোলিসিস করে সোডিয়ামের ডিপোজিটটাকে নিয়ে আসতে পারছি, এর ফলে সোডিয়াম সেখান থেকে আমি এক্সট্রাক্ট করতে পারছি। কিন্তু যদি আমি এরকম করতাম যে মানে আমি খুবই কম পরিমাণ জল দিলাম, কিন্তু তার সাথে আমি অনেক বেশি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড দিলাম, মানে যেখানে সোডিয়াম ক্লোরাইডের ঘনত্বটা অনেক বেশি, সেই প্রকৃতির ঘন দ্রবণটার যদি আমি ইলেকট্রোলিসিস করি, তাহলে ধরুন প্রথমে আমি মানে কিরকম ভাবছি যে এরকম হওয়া যেতে পারে কিনা, যে প্রথমে হাইড্রোজেন যে সমস্ত আয়নগুলো ছিল তারা যেহেতু কম ইলেকট্রোপজিটিভ, তাই তারা প্রথমে ওই ক্যাথোডের দিকে গিয়ে জমা হয়ে গেল, ফলত যেহেতু ওটা সেখান থেকে ইলেকট্রন নিয়ে নেবে, তারপরে সেটা আপনার ইয়ে হয়ে যাবে, কি বলবো, মানে সেটা গ্যাস হিসাবে বেরিয়ে যাবে দ্রবণ থেকে। এরপর ওই সমস্ত দ্রবণটার যখন হাইড্রোজেন গুলো গ্যাস হিসাবে বেরিয়ে যাবে, হাইড্রোজেন পার্টটুকু, তখনও কিন্তু ওখানে মানে মানে অপরদিকে ক্লোরাইড আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন বা এই দিকটাতে আপনার সোডিয়াম আয়নটা থাকবে। তো তখনও কিন্তু ইলেকট্রোলিসিসটা চলবে। তো তারপর তো আমি মানে সমস্ত হাইড্রোজেন পার্টটা বেরিয়ে যাওয়ার পর আমি তো একটা মানে খুবই পাতলা হলেও বা খুবই কম হলেও তো একটা সোডিয়ামের লেয়ার পাবো। বেশ, এবার বলি। প্রথম কথা হচ্ছে সলিবিলিটি চ্যাপ্টার পড়েছিলে, সেখানে দেখেছিলে মোটামুটি সোডিয়াম ক্লোরাইড স্যাচুরেটেড সলিউশনের সলিবিলিটি ওই 40 থেকে 50-এর মধ্যে থাকে, মনে আছে সলিবিলিটি চ্যাপ্টারে? হ্যাঁ 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 স্যার। স্যাচুরেটেড সলিউশন নর্মাল রুম টেম্পারেচারে, বা ওই সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি বেশি চেঞ্জ করে না, মানে সামান্য চেঞ্জ করে, 40 থেকে 50-এর মধ্যেই থাকে। তার মানে 100 গ্রাম জলের মধ্যে তুমি 40 গ্রাম থেকে 50 গ্রামের মতো নুন মেশাতে পারছো, তার বেশি তুমি চেষ্টা করেও মেশাতে পারবে না। 1 নম্বর, ফার্স্ট পয়েন্ট। তাহলে বেশি নুন কম জল, এটা ইউটোপিক, মানে এটা কাল্পনিক একটা কেস, প্রথম পয়েন্ট। দ্বিতীয় কথা, H+ সব উড়ে বেরিয়ে যাবে সলিউশন থেকে, তাহলে ওয়াটার আর রইলো তার মানে সিস্টেমের মধ্যে? তাহলে ওয়াটার আর রইলো না। তাহলে ওয়াটার যদি না থাকে, তাহলে সোডিয়াম ক্লোরাইড সলিউশন আর থাকবে জিনিসটা? সোডিয়াম ক্লোরাইড সলিউশন সলিউশন আকারে থাকবে কি? সলিউশন আকারে থাকবে না, তাহলে আয়নগুলো আর মুভ করতে পারবে না। শোনো, ব্যাপার হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির কিছু অ্যাপ্লিকেশন তোমরা ক্লাস 11 বা 12-এ পড়বে আছে, তা সুতরাং সেখানে কিন্তু মানে বিজ্ঞানীরা অনেক কষ্ট করে এই মানে প্রসেসগুলো মাথা খাটিয়ে বার করেছেন, এমনি এমনি নয়। এই যে প্রসেসটা বললাম সোডিয়াম ক্লোরাইডের মোল্টেন স্টেটে সোডিয়ামকে এক্সট্রাকশন, এটাকে ডাউন্স প্রসেস বলা হয়। এই ডাউন্স প্রসেসে এমনি এমনি মানে ডাউন্স প্রসেস তৈরি হয়নি আর কি, যদি এমনি করা যেত। তো যাকে এই এই স্যার আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ, একটা কোয়েশ্চেন হচ্ছে যে মানে এইটা হয়তো এটার মানে এই আলোচনাটা থেকে আমার মনে পড়লো, কিন্তু হয়তো সেটা একদম এর সাথে সংলগ্ন না। সেটা হচ্ছে যে স্যার আমরা অনেক আগে থেকেই পড়েছি যে সেই নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো মানে ইলেকট্রন বিন্যাস পাওয়ার চেষ্টা করে যে কোনো নিষ্ক্রিয় মৌল বাদে বাকি প্রত্যেকটি মৌল, তার জন্য তারা আয়নে রূপান্তরিত হয় ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন নিয়ে। তো এই প্রবণতাটা দেখাই কেন? মানে এই মানে তাদের তো মন নেই, মানে মানুষ তো নয় তারা, তারা তো তাদের একটা মানে নিশ্চয় কোন রকম ফেনোমেনা ঘটে যার জন্য। সেই বলবো হ্যাঁ বলো। স্যার আমার যতদূর মনে হয় যে প্রত্যেকটা মৌলই চায় যে নিজেকে প্রকৃতির মধ্যে বিক্রিয়ার হাত থেকে বাঁচাতে এবং নিজে স্বাধীনভাবে বাঁচতে। তাই চাওয়াটাই তো আমি চাইছি না, ওই চাওয়াটাই তো আমি চাইছি না। এই যে জিনিসটা ফান্ডামেন্টাল ধর্ম, সেই জিনিসটা যদি ইগনোর করে নিস তাহলে কি করে হবে? না, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে এটার পিছনে কোয়ান্টাম মেকানিক্যাল কিছু এক্সপ্লেনেশন আছে। হ্যাঁ, এটা এক্সপ্লেনেশনটা এত জুনিয়র লেভেলের এক্সপ্লেনেশন নয় যে কেন স্টেবিলিটি, মানে হোয়াট ইজ দ্য রিজন, মানে ওই দেখবে তোমরা 11-এ হুনস মাল্টিপ্লিসিটি রুল পড়বে, যে তারপরে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল পড়বে। এই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালে বলবে যে প্রত্যেকটা অরবিটাল একটি করে ভর্তি হবে প্রথমে, তারপর যে কটা ইলেকট্রন বাকি থাকবে সে কটা বাকি অরবিটালে সাজিয়ে যাবে। এগুলো তো প্রিন্সিপাল, মানে এগুলো উনি বলেছেন, তারপরে হ্যাঁ দেখা গেছে যে এগুলো হচ্ছে বা এগুলো হয়েছে,
বাট হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দিস প্রিন্সিপল, সেগুলো কোয়ান্টাম মেকানিক্যাল এক্সপ্লেনেশন, সেটা পড়েছিলাম, আমিও পড়েছিলাম এক সময়, আমারও এখন চর্চার বাইরে চলে গেছে বিষয়গুলো। তা এখন ওটুগুলো নিয়ে মাথা ঘামিও না, মানে অর্থাৎ প্রশ্ন হচ্ছে যে তুমি যদি ভাবো যে নিউক্লিয়াসটা কেন নেগেটিভ চার্জ দিয়ে তৈরি হলো না, ইলেকট্রন আর নিউট্রন কেন এতে রইলো না, নিউক্লিয়াসে রইলো না, প্রোটনগুলো কেন ঘুরে বেড়ালো না, এটাও একটা প্রশ্ন হতে পারে। ইট ইজ এ ভ্যালিড কোয়েশ্চেন, বাট স্যার কিন্তু সেটা তো আমরা কি বলে আমরা প্রথম দিকে ধরে নিয়েছি যে ওটাকে আমরা প্রোটন বলবো, এটাকে আমরা ইলেকট্রন না, বলবো। সে ঠিক শুধু আছে। ধরে নিলেই তো সেটা কিছু হয় না, সবকিছু পেছনে তো একটা কারণ। বেশ বেশ বেশ, আমার একটু বলতে দাও। ধরে নিয়েছি ঠিক কথা, তার মানে আমরা যেটাকে পজিটিভ চার্জ বলে ধরে নিয়েছি সেটা নিউক্লিয়াসের মধ্যে আছে ধরে নিচ্ছি, যেটা নেগেটিভ চার্জ ধরেছি সেটা নিউক্লিয়াসের বাইরে আছে। বাট ওয়াই, মানে আমরা এখন যেটাকে নেগেটিভ চার্জ বলে ধরে নিয়েছি সেটা নিউক্লিয়াস, সেটা দিয়ে নিউক্লিয়াস তৈরি হতে পারত, এবং নিউট্রন তো মানে সেই পিতামহ ভীষ্মর মতো আর কি, মানে নিউট্রাল, তার কি যায় আসে না। তাহলে হ্যাঁ, তার মানে আপনি বলতে চাইছেন যে ইলেকট্রন আর নিউট্রন ওই দুটোর মধ্যে পারমিশন করার বিনিময়ের মাধ্যমে ওই নিউক্লিয়াসটা গঠন হতো আর প্রোটনগুলো চারিদিকে ঘুরতো, ঠিক তাই তো? ঠিক ঠিক। হ্যাঁ, এইগুলোর পিছনে, মানে এইগুলোর পিছনেও কোয়ান্টাম মেকানিক্যাল এক্সপ্লেনেশন আছে, বা বলতে পারো নিউক্লিয়ার কোয়ান্টাম মেকানিক্সের কিছু কিছু এক্সপ্লেনেশন আছে। তা এগুলো অত্যন্ত উচ্চ স্তরের বিষয়, এগুলো নিয়ে মাথা ঘামিও না। আমরা উই আর জাস্ট স্টাডিং নেচার, আমরা প্রকৃতিকে পড়ছি কিভাবে না, যেটা আছে সেটাকে মেনে নিয়ে আমরা এক্সপ্লেনেশনগুলো দিচ্ছি, আর কিছু নয়। মানে এবার তাহলে মানে এরকম ধরনের প্রচুর প্রশ্ন আসতে পারে আর কি। মানে যেমন ধরো একটা উদাহরণ নয় দিলাম, হাইড্রোজেন মলিকুল, হাইড্রোজেনের যে ধরো তিনটে আইসোটোপ আছে, একটা প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। ডয়টেরিয়াম আর ট্রিটিয়ামের পরিমাণ এত কম কেন? মানে প্রকৃতিতে অ্যাবান্ডেন্স এত কম কেন? নিউট্রন থাকলেই বা কি ক্ষতি হতো, কেন নিউট্রন নেই? তারপরে হাইড্রোজেনের পরে হিলিয়াম, হিলিয়ামের হাইড্রোজেনের ধরো ডয়টেরিয়াম যদি ভাবি একটা নিউট্রন, হিলিয়ামের মধ্যে দুটো নিউট্রন কেন? তারপর লিথিয়ামের মধ্যে 4টি নিউট্রন কেন? হঠাৎ করে বেড়ে গেল, লিথিয়াম হতে বোধ হয় 7 বোধ হয় লিথিয়ামের মাস নাম্বার, তাহলে লিথিয়ামের মধ্যে 4টে নিউট্রন কেন? হিলিয়ামে 2 ছিল, তারপর লিথিয়ামে 4 হয়ে গেল, এ কি মগের মুলুক নাকি? তা ব্যাপারটা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো আমরা আপাতত ডিল করতে যাব না। এটা বড় বয়স আছে, যদি এই বিষয় নিয়ে মানে ভবিষ্যতে পড়াশুনো করো, আমার থেকেও আরো বেশি জানতে পারবে, আমার তখন প্রয়োজন হলে তোমার থেকে জানবার চেষ্টা করব। এই আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের তো ইলেকট্রোলিসিস দেখলাম, আর তোমাদের কপার সালফেটের ইলেকট্রোলিসিস আছে। কপার সালফেটের ইলেকট্রোলিসিসটা দুটো স্টেপে হয়, একটা হচ্ছে মানে দুরকম ভাবে হয়, দুটো স্টেপে বলবো না, দুরকম ভাবে হয়। একটা হচ্ছে ইউজিং কপার ইলেকট্রোডস, পিটি যখন আর একটা হচ্ছে বলছিলেন না ইউজিং তখন প্ল্যাটিনাম সৌমিক একটা ইলেকট্রোড। এক্সপ্লেনেশন দিল, তো সেইটা আমার মাথায় ঢুকলো না। যে একটা রিপালসারের একটা কি একটা বললো, বেশ ওটা বুঝতে পারলাম না। ওই স্যার আমি বললাম না যে ইলেকট্রো মানে মানে সোডিয়ামটা বেশি ইলেকট্রো পজিটিভ আর হাইড্রোজেনটা তার থেকে কম, তার কারণটা হচ্ছে যে হাইড্রোজেনে কেবলমাত্র একটাই ইলেকট্রন রয়েছে, ও আচ্ছা তাছাড়া আচ্ছা, গোটা হাইড্রোজেন পরমাণুতে অন্য কোনো ইলেকট্রন নেই, কিন্তু নাইট্রোজেনে যেহেতু রয়েছে তার জন্য অন্যান্য সেলের ইলেকট্রন গুলো ওই সব থেকে মানে কি বলবো সব থেকে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে রিপেল করে, এই ফ্যাক্টরটাও সোডিয়ামের ক্ষেত্রে যুক্ত রয়েছে, তাই সোডিয়ামের নাইট্রোজেন ক্ষেত্রে নয়, সর্ববহিস্থ কক্ষে আসক্তিটা আরো কম। মানে তো বুঝলাম স্যার। আমার আর একটা কনসেপ্ট আছে যে যেহেতু হাইড্রোজেনের একটাই সেল আছে যে কে সেল, আর সোডিয়ামের ক্ষেত্রে 3টে সেল আছে এবং আউটার মোস্ট সেলটা নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে, তাই সেটা খুবই লুজলি বাউন্ড, তাই ওটাকে ছেড়ে দেওয়ার থেকে ওটা ওই ইলেকট্রন নতুন করে নেওয়ার থেকে ছেড়ে দেওয়া তার পক্ষে আরো সোজা, বলেছে ইলেকট্রো পজিটিভ আরো বেশি। ঠিক, সেই জন্যই তো সোডিয়ামের থেকে পটাশিয়াম আরো বেশি ইলেকট্রোপজিটিভ, পটাশিয়ামের থেকে সিজিয়াম বোধহয়, সিজিয়াম রুবিডিয়াম, সিজিয়াম সবচেয়ে বেশি। হ্যাঁ সিজিয়াম সবচেয়ে বেশি। তার মানে ওই তুমি পিরিয়ডিক টেবিল ধরে নিচ থেকে উপর থেকে নিচের দিকে নামলে সেই জন্য ইলেকট্রোপজিটিভিটিটা বাড়ে, ওইটাই কারণ। ঠিকই বলেছো। মানে তোমার দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে
ওই বহিস্থ ইলেকট্রনটার নিউক্লিয়াসের সঙ্গে অ্যাট্রাকশন যেটা ওকে বেঁধে রাখে, আর ওই ইলেকট্রন যেগুলো অলরেডি আছে মানে ওই তোমার শেলের মধ্যে তাদের সঙ্গে বিকর্ষণ, যেটা ডমিনেট করবে সেই অনুযায়ী তার নেচার হবে। বিশেষ করে যেমন ধরো যেগুলো নন মেটালস, যেমন ধরো ক্লোরিনের বেলায় 17টা ইলেকট্রন আছে, তাহলে 17টা ইলেকট্রন অলরেডি তার মানে কি বলবো মানে সে তখন ওই গুলোকে রিপেল মানে অলরেডি কে শেল এল শেলের ইলেকট্রনগুলো তোমার ওই এম শেলের যে 7টা ইলেকট্রন তাকে রিপেল করতেই পারে এবং করেও, কিন্তু তাও কিন্তু ক্লোরিন সবসময় ইলেকট্রন নিতে চায়, দিতে চায় না। তার কারণ হচ্ছে ওই ইলেকট্রনগুলোর সঙ্গে ক্লোরিনের যে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন সেটা অনেক বেশি বলে। মানে দুটো ফোর্সই আছে, এবার যেটা ডমিনেট করবে সেই অনুযায়ী নেচার হবে। যাকে আমরা ফিরে আসি। ইউজিং প্ল্যাটিনাম ইলেকট্রোড, প্ল্যাটিনাম জানো বরধাতু, এবং এর বেলায় যে মানে কপার সালফেটের যে রিয়াকশনটা CuSO4 এমনি ভাঙলে Cu++ প্লাস SO4 মাইনাস মাইনাস এই জিনিসটা তৈরি হয়। আর কপার সালফেটের অ্যাকোয়াস সলিউশন, আমরা এখানে কপার সালফেটটাকে মোল্টেন স্টেটে নিয়ে নিই H+OH-। এবার দেখো ক্যাথোডে হাইড্রোজেনের মানে আমি যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ভাবি, হাইড্রোজেনের পরে কপার বসে থাকে, তাহলে এই ক্যাথোডের মধ্যে তাহলে সোডিয়ামের বেলায় যে ঘটনাটা ঘটেছিল কপারের বেলায় সেই ঘটনাটা ঘটবে না। কপারে সুন্দরভাবে এই ক্যাথোডে সুন্দরভাবে কপার গিয়ে উপস্থিত হবে, অর্থাৎ ক্যাথোডের রিয়াকশনটা হবে তোমার Cu++ প্লাস 2 ইলেকট্রন ইকুয়াল টু Cu। আর অ্যানোডে যে রিয়াকশনটা হবে সেটা হচ্ছে অ্যানোডে OH- যাবে, এই OH- ইলেকট্রন ছেড়ে দেবে, মানে অ্যাকচুয়ালি 4OH- যদি যায় তাহলে 4টি ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে 4OH এবং যেটা থেকে ও 2H2O প্লাস O2 তৈরি করবে এবং এই অক্সিজেনটাই অ্যানোডে জমা হবে। এবং তাহলে পড়ে রইল কে না, পড়ে রইল এই OH না এই OH নয়, পড়ে রইল হচ্ছে এই H+ আর এই সালফেট মাইনাস মাইনাস এবং তারপর 2H+ আর SO4 মাইনাস মাইনাস মিলে গিয়ে H2SO4 তৈরি করবে, মিডিয়ামটা আস্তে আস্তে অ্যাসিডিক হয়ে যাবে। এটা হচ্ছে প্ল্যাটিনাম ইলেকট্রোড দিয়ে করলে এই ঘটনাটা ঘটে। আর যদি কপার ইলেকট্রোড ব্যবহার করা হয়, স্যার তার মানে ওটা বর্ণহীন হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ বর্ণহীন হয়ে যাবে, মানে অর্থাৎ কপার সালফেট যখন কপারটা চলে যাবে সিস্টেম থেকে সেটা বর্ণহীন হয়ে যাবারই কথা। স্যার এই পুরো ঘটনা যেটা ঘটছে সেটা কতক্ষণের মধ্যে ঘটে দাও? সেটা ডিপেন্ড করছে তোমার কি রেটের ইলেকট্রোলাইসিস চলছে, তোমার কতটা মানে কত মোল তুমি কপার সালফেট জলের মধ্যে গুলেছো এবং সেই গোটা অতটা জলের ইলেকট্রোলাইসিস হতে মানে অতটা সলিউশনের ইলেকট্রোলাইসিস হতে কতটা সময় লাগবে সেগুলোর হিসেব করা যায়। সেগুলো ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোলাইসিস আছে, সেই অনুযায়ী হিসেব করতে হয় আর কি, হিসেব করার উপায় আছে। এখানেও ফ্যারাডে সূত্র দিয়েছিলেন? ফ্যারাডের সূত্র আছে, ফ্যারাডের ইলেকট্রোলাইসিসের সূত্র আছে। আচ্ছা, কপার ইলেকট্রোড M1/M2 is equal to A1/A2. ওই তো জানে রঙ্গিত, লাইব্রেরি। কিন্তু A1 না কি বললে N1? E1. হ্যাঁ, তো এই A B C D এগুলো কি না বললেও এরকম বলার তো কোনো মানে নেই। হ্যাঁ, দাদুর বাবা বাবার দাদু, হ্যাঁ কার আচ্ছা, বাবা বলবো? কার দাদু না দরকার নেই। বেশ, আর একটা লব আছে, সে তো থাকতেই পারে, আমি বলছি M directly proportional to ZCT. ওটাই তো কম্বাইন্ড ফর্মটাকে তুমি বলছো। হ্যাঁ স্যার, মানে তাহলে আমি আবার ফর্মুলাটা বললাম আর কি। হ্যাঁ, তা ল কোথায়? ল তো ওই একটি,
হ্যাঁ ইউজিং কপার ইলেকট্রোড। কপার ইলেকট্রোড যদি ব্যবহার করি তাহলে কিরকম হবে না, এই রিয়াকশন দুটো কমন রিয়াকশন, CuSO4 Cu প্লাস প্লাস, আরেকবার লিখেই দিই, SO4 মাইনাস মাইনাস H2O H প্লাস প্লাস OH মাইনাস। আলটিমেটলি ক্যাথোডে তখন মজা হচ্ছে Cu, এই যে Cu প্লাস প্লাস, এখানে তোমার এই দুটো ইলেকট্রন অ্যাবজর্ব করে কপার ডিপোজিট করবে, আর অ্যানোডে সিস্টেমে Cu মাইনাস 2 ইলেকট্রন Cu প্লাস প্লাস। অর্থাৎ এই যে কপার সালফেট ডিসোসিয়েট করে Cu প্লাস প্লাস তৈরি করেছে, সেটা ক্যাথোড থেকে দুটো ইলেকট্রন নেবে, নিয়ে Cu মেটালে পরিণত হবে, এবং ক্যাথোডটা সাধারণভাবে কপারের, যেহেতু কপারটা আস্তে আস্তে মোটা হতে থাকবে। আর এই যে সিস্টেমের মধ্যে যে কপার আয়ন আস্তে আস্তে কমে যাচ্ছে, সেইটা সাপ্লাই দেবে কোথা থেকে না, অ্যানোডে যে কপার, অ্যানোডটাও তো কপারের তৈরি, অ্যানোড থেকে অ্যানোডে যে কপার অ্যাটমগুলো আছে, সে দুটো ইলেকট্রন, অ্যানোড তো পজিটিভলি চার্জ প্লেট, অ্যানোডকে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজে কপার আয়ন হয়ে, যেই কপার আয়ন হয়ে যাবে সঙ্গে সঙ্গে সে সলিউশনে খুলে বেরিয়ে আসবে। তাহলে সলিউশনের মধ্যে Cu প্লাস প্লাস আয়নের ঘাটতি ঘটবে না, এক্ষেত্রে নীল রংটা নীলই থাকবে। অর্থাৎ এই কেসে স্ট্রেংথ অফ দ্য সলিউশন রিমেন্স আনচেঞ্জড। অর্থাৎ কপার সালফেট প্রথমে বিক্রিয়ার পূর্বে যে স্ট্রেংথ নিয়ে তুমি শুরু করেছো, এই স্ট্রেংথটাই বজায় থাকবে, কিন্তু এই ক্ষেত্রে আস্তে আস্তে বুঝতে পারছো কপারের পরিমাণ সলিউশন থেকে কমছে এবং সলিউশনের স্ট্রেংথটা কমতে থাকবে। এবং এই প্রসেসটাই কপার ইলেকট্রোড দিয়ে কপার সালফেট ইলেকট্রোলিসিসের প্রসেসটা ব্যবহার করা হয় টু পিউরিফাই কপার। অর্থাৎ আমরা যেটা করি, কপার ইলেকট্রোড ব্যবহার করছি, এই ক্যাথোডটা তৈরি করা হয় পিওর কপার দিয়ে, আর অ্যানোডটা তৈরি করা হয় ইমপিওর কপার দিয়ে। এবং ক্যাথোডটা প্রথমে খুব শীর্ণকায়, মানে সরু পাতলা রাখা হয়, অ্যানোডটা যেটা ইমপিওর কপার তার প্লেটটা রাখা হয়। ইমপিউরিটিসের মধ্যে যে যে মেটেরিয়ালগুলো থাকে, দে আর অল মোর ইলেকট্রোপজিটিভ দেন কপার। আয়রন থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর যা যা ওর মধ্যে ইমপিউরিটি হিসেবে কপার, ইমপিওর কপারের মধ্যে রয়ে গেছে, সেগুলো সবগুলোই কপারের থেকে মোর ইলেকট্রোপজিটিভ। তাহলে সেই কারণে তারা কেউ ক্যাথোডে ডিপোজিটেড হয় না, কেবলমাত্র কপার আয়নটাই, তার মানে লিস্ট ইলেকট্রোপজিটিভ মেটাল উইল গেট ডিপোজিটেড অ্যাট দ্য ক্যাথোড, এবং সেই কারণেই কপার গিয়ে ক্যাথোডে ডিপোজিটেড হয়। এবং ক্যাথোডে কেবলমাত্র যেহেতু কপার আয়নই ডিপোজিট পড়ছে, তাহলে কপারটা একদম পিওর কপার প্লেট হয়। আর অ্যানোডের মধ্যে আস্তে আস্তে অ্যানোডটা মানে ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে হতে একসময় নষ্ট হয়ে যায়, এবং শুধু ইমপিউরিটিসগুলো পড়ে থাকে বা ইমপিউরিটিসগুলো সলিউশনে মিশে যায়। মোট কথা প্লেটটাই পুরোপুরি ডিজেনারেট করে যায়। এইটা হচ্ছে পিউরিফিকেশন অফ প্রসেস, পিউরিফিকেশন অফ কপারের একটা প্রসেস, স্ট্যাবলিশড প্রসেস। এছাড়া ছোটবেলায় পড়েছো যে ইলেকট্রোলিসিসের সাহায্যে আমরা প্লেটিং, ইলেকট্রোপ্লেটিং করতে পারি। ইলেকট্রোপ্লেটিং কি জিনিস না, কম দামি বা লেস লাস্ট্রাস মেটালের উপর বেশি লাস্ট্রাস মেটালের একটা কোটিং দেওয়ার পদ্ধতিকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়, এবং সেটা বিভিন্ন কারণে করা হয়। এক নম্বর কারণ হচ্ছে যাতে করে বেশি মানে তারা প্রকৃতিতে অক্সিজেনের উপস্থিতিতে যেন তারা বেশি মানে অক্সাইড ফর্ম না করতে পারে, নষ্ট না হতে পারে, যেমন লোহার উপর নিকেল প্লেটিং করা হয়। আর কি বলে, আরেকটা কারণ হচ্ছে যে বেশ করে যেগুলো অর্নামেন্টস, মানে যেগুলোকে আমরা এখন ইমিটেশন অর্নামেন্টস বলি, ধরো সোনার গয়না অনেক দাম বা রাস্তায় পরে বেরোনো অতটা সেফ নয়, সেই জন্যে ইমিটেশন গয়নার প্রচলন হয়েছে, যেখানে অনেক কম দামি ধাতু, মানে লেস কস্টলি মেটেরিয়াল, তার উপরে একটা মানে
প্রেশাস মেটাল মানে গোল্ড বা সিলভার এদের একটা ইলেকট্রোলাইসিস করে এদের একটা কোটিং যদি দেওয়া হয় মনে হবে যেন সোনারই গয়না। সেটা অবশ্য কিছুদিন বাদে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেটা বাদ দিলাম, কারণ সেটা তো ধরো সব জিনিসেরই ক্ষয় আছে, আমরা তো একটা পাতলা লেয়ার তৈরি করছি। তোমাদের শুধু মুখস্থ করতে হবে যেটা, সেটা হচ্ছে কোন মেটালের ইলেকট্রোপ্লেটিং করতে গেলে কি ইলেকট্রোলাইট নিতে হবে। যেমন সোনার বেলায় দেখবে প্ল্যাটিনাম অরোসায়ানাইড এরকম, পটাশিয়াম অরোসায়ানাইড, আমি ভুল বললাম, পটাশিয়াম অরোসায়ানাইড বা পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড বোধহয়, তার সঙ্গে একটু বোরিক অ্যাসিড লাগে, নিকেল সালফেটের সঙ্গে বোরিক অ্যাসিড, যাই হোক নিকেল সালফেট এইভাবে আমাদের ইলেকট্রোলাইসিস চলে। এই আছে সিলেবাসে, বাদ বাকি যে জায়গাটা আছে সেটা পড়ে তোমাদের মুখস্থ রাখার জায়গা, সেই জায়গাটা পড়ে নিও। বোঝানোর জায়গাটা আর কিছু নেই, মানে আমার বোঝানোর সবচেয়ে আজকে তোমাদের বলেও ছিলাম আগের দিন যে ইলেকট্রোলাইসিসটা পড়াবো এই কারণেই পড়াবো, ওই যে লজিকটা যে সোডিয়াম আয়ন আছে আর H প্লাস আয়ন আছে, why H plus will be liberated, এর পিছনে যে এক্সপ্লেনেশন, এটা তোমরা হয়তো কেউ কেউ জানো, কেউ কেউ নাও জানতে পারো, সেইটা বলার জন্যই আরো ক্লাসটা নিলাম। মানে ওই জায়গাটা কিন্তু মানে জানা নাই থাকতে পারে। বেশ।